সেবার দেখো, অংশচাপ অংশচাপ জিনিসটা কি আগে একটু বুঝতে হবে। ধর আমি বলছি এটা হচ্ছে ভি আয়তন পাত্র, এই ভি আয়তন পাত্র এবং এর টেম্পারেচার টি পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না, এই রকম ধরো একাধিক গ্যাস আমি এই পাত্রের মধ্যে মিশিয়ে রেখে দিলাম। তাহলে কি হবে, পাত্রের দেওয়ালের ওপর একটা চাপ দেবে, তো সেই চাপটা হবে কি, মোট চাপ। আমি করব কি, যে গ্যাসগুলো ছিল তাদের প্রত্যেককে আমি করলাম কি, সবাইকে বার করে নিলাম, দিয়ে প্রত্যেকের যার যতটুকু ছিল ঠিক সেইটুকুকে আমি কি করলাম, এই আয়তনের এবং এই তাপমাত্রায় এই পাত্রের মধ্যে রেখে দিলাম। যখনই রেখে দিলাম, রেখে দেওয়ার পর কি হলো, রেখে দেওয়ার পরে দেখলাম সে এককভাবে পাত্রের দেওয়ালের ওপর যে চাপটা দিল সেটা হচ্ছে তার অংশ চাপ। মানে ধরো আমি বলছি এখানে এবিসি তিনটে গ্যাস ছিল, তাহলে কি করছে না, এই যে তিনটে গ্যাস ছিল দিয়ে যে এরা যে মিশ্রণ যেটা তৈরি করেছিল, আমি করলাম কি, এই তিনজনে মিলে পাত্রের দেওয়ালে যে চাপটা দিচ্ছিল সেই চাপটাকে বলবো এই মোট চাপ। দিয়ে করলাম কি, তিনজন কি বার করে নিয়ে শূন্য করে দিলাম, দিয়ে ধরো আমি শুধু এই গ্যাসকে এখানে প্রবেশ করালাম, মানে এই মিশ্রণে তার যতটা পরিমাণ ছিল ঠিক ততটা পরিমাণটাই প্রবেশ করলাম। সে কি করলো না, টোটাল পাত্রের ভেতরে আয়তনটা দখল করলো, দিয়ে পাত্রের দেওয়ার উপর যে চাপটা দিল সেটা হচ্ছে গিয়ে এ এর অংশ চাপ, সিমিলারলি বি এর অংশ চাপ, সি এর অংশ চাপ। তাহলে অংশ চাপ কাকে বলে, অংশচাপ বলছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের পাত্রে গ্যাস মিশ্রণের উপাদানগুলোকে পৃথকভাবে যদি রাখা হয়, তাহলে পৃথকভাবে পাত্রের দেওয়ালের ওপর যে চাপটা দেবে পরিমাণটা অবশ্য একই হতে হবে, মিশ্রণে যেমন ছিল সেই চাপটাকে বলা হচ্ছে তার অংশচাপ। তাহলে ধরো আমি বলছি মোট চাপ ছিল পি, সবাই মিলে দিয়েছিল। এবার ধরো এ কে এককভাবে রাখলে কি চাপ দেবে, পি এ, বি কে রাখলে কি দেবে, পিবি, সি কে রাখলে কি দেবে, পিসি। তো দেখা গেছে যে এই যে টোটাল প্রেসারটা দিয়েছিল যখন ওরা একসঙ্গে ছিল, সেইটা হচ্ছে গিয়ে কি, এদের সামেশন। অর্থাৎ এইটা কি বলা হচ্ছে তোমার ডাল্টনের অংশচাপ সূত্র। তা ডাল্টনের অংশচাপ সূত্রটা কি, ডাল্টনের অংশচাপ সূত্র হলো যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের পাত্রে গ্যাস মিশ্রণের উপাদানগুলির অংশচাপের যোগফলই হচ্ছে গিয়ে মোট চাপ। তাহলে এরা প্রত্যেকে এককভাবে যে চাপটা দেবে তাদের অংশচাপ এবং তাদের যোগফলটাই কি হবে, মোট চাপ। তাহলে পি এ প্লাস পিবি প্লাস পিসি ইকুয়াল টু পি। এটার প্রয়োজনীয়তাটা কোথায়, প্রয়োজনীয়তাটা ধরো আমি বলছি আমি কোনো একটা গ্যাসকে ল্যাবরেটরিতে প্রিপেয়ার করেছি, যখন ল্যাবরেটরিতে প্রিপেয়ার করেছি সে ধরো হাইড্রোজেন গ্যাস, তাকে কি করেছি না, জলের নিম্ন অপসারণ দ্বারা আমি সংগ্রহ করেছি। কিন্তু যেখানে সংগ্রহটা করলাম এইখানে যে হাইড্রোজেন গ্যাসটা রইলো এগুলো তো জল, তাহলে হাইড্রোজেন গ্যাসের সঙ্গে আর কে চলে গেছে, জলীয় বাষ্প চলে গেছে। কারণ কি হবে, যে কোনো তাপমাত্রায় তরলের উপরিতল থেকে বাষ্পায়ন ঘটে, তাহলে হচ্ছে গিয়ে এখানে জলীয় বাষ্প চলে গেছে। তাহলে ব্যারোমিটারে যে প্রেসারটা দেখতে পাচ্ছি সেই প্রেসারটা কিন্তু এই হাইড্রোজেনের, মানে এইখানে অবস্থিত যে হাইড্রোজেনের প্রেসার কত সেটা ব্যারোমিটারের প্রেসার দেখে বললেই হবে না। কারণ এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটায় যেখানে হাইড্রোজেন গ্যাস রয়েছে তার মধ্যে কি আছে, জলীয় বাষ্প তো রয়েছে। তাহলে ওই তাপমাত্রায় জলীয় বাষ্পের একটা চাপ রয়েছে, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তাহলে আমাকে এখানে হাইড্রোজেন, ধরো ব্যারোমিটারের প্রেসার দিয়েছে পি, এটা হচ্ছে ব্যারোমিটারের প্রেসার। তাহলে আমি কখনোই বলতে পারি না যে হাইড্রোজেন গ্যাসটা যে চাপে রয়েছে সেই চাপটা হচ্ছে পি, এটা আমি বলতে পারি না। কারণ কি, এর মধ্যে জলীয় বাষ্প রয়েছে। তাহলে মনে করো ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হচ্ছে স্মল এফ, তাহলে হাইড্রোজেনের, শুষ্ক হাইড্রোজেনের চাপ কত হবে, সেটা পি মাইনাস স্মল এফ। তো এটা কোথা থেকে পেলাম না, ডাল্টনের অংশচাপ সূত্র থেকে পেয়ে গেলাম যে পি হচ্ছে মোট প্রেসার, সেটা কে কে দিচ্ছিল, হাইড্রোজেন এবং এর মধ্যে যে জলীয় বাষ্প রয়েছে সবাই মিলে দিচ্ছিল। তাহলে শুধু হাইড্রোজেন এককভাবে কতটা প্রেসার সে দিচ্ছে সেটা হচ্ছে পি মাইনাস। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এবার দেখো বলছে অংশ চাপের সঙ্গে মোট চাপের মধ্যে রিলেশনশিপ এবং তার সঙ্গে যে মোল ভগ্নাংশ। তাহলে অংশ চাপ, মোল ভগ্নাংশ এবং মোট চাপ তাদের রিলেশনশিপটা। মোল ভগ্নাংশ মানে কি, মোল ভগ্নাংশ মানে ধরো গ্যাস মিশ্রণ যারা ছিল তাদের মোট মোল সংখ্যা, মানে
মোল ভগ্নাংশ মানে একজনের ডিভাইডেড বাই মোট মোল। ধরো আমি বলছি এ বি সি তিনটে গ্যাস ছিল, মনে করো এর মোল সংখ্যা ছিল এনএ, এর ছিল এনবি, এর ছিল এনসি, মোল সংখ্যা ছিল। তাহলে মোট মোল সংখ্যা এন সমান কত? এনএ প্লাস এনবি প্লাস এনসি, এটা মোট মোল সংখ্যা ছিল। তাহলে মোল ভগ্নাংশ কত হবে? তাহলে এর মোল ভগ্নাংশ ধরো এক্স এ সমান কত হবে? এনএ বাই এন। এটা যে এর মোল ভগ্নাংশ, বি এর মোল ভগ্নাংশ কি হবে? তাহলে এন বি বাই এন। তা আমাকে বার করতে হবে অংশচাপ এবং অংশচাপ, মোল ভগ্নাংশ এবং মোট চাপ, এদের মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করতে হবে। কেমন করে করছি একটু দেখো। যে মনে করো এই পাত্রটার আয়তন হলো ভি, তাহলে এখানে দুটো গ্যাস ছিল এ আর বি, তা দুজনের মোল সংখ্যা এন এ আর এন বি। তাহলে আমি বলতে পারি যে টোটাল প্রেসারটা দিচ্ছে পাত্রের ওপর সেটা যে পি। তাহলে পি ভি ইকুয়াল টু কি? এন এ প্লাস এন বি ইন্টু আর টি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, মানে পিভি ইকুয়াল টু এন এ প্লাস এন বি ইন্টু আর টি। এইবার ধরো আমি সবাইকে বার করে দিলাম, শুধুমাত্র এ কে প্রবেশ করালাম। তাহলে এ কে প্রবেশ করালে সে তো আদর্শ গ্যাস, সে গোটা আয়তনটাই দখল করবে। তাহলে কি হবে? তার অংশ যা যদি পি এ হয়, তাহলে পি এ ইন্টু ভি ইকুয়াল টু কত? এন এ আর টি। তুমি যদি 2 ডিভাইডেড বাই 1 করলে কি দাঁড়াচ্ছে? পি এ বাই ক্যাপিটাল পি ইকুয়াল টু এন এ বাই এন এ প্লাস এন বি। এটা মানে কি? মোল ভগ্নাংশ সে এক্স এ। তাহলে আমি বলতে পারি এখানে পি এ ইকুয়াল টু কি হবে? এক্স এ ইন্টু ক্যাপিটাল পি। তার মানে শেষ পর্যন্ত আমি কি প্রমাণ করলাম? যে অংশ চাপ সমান হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে শেষ পর্যন্ত প্রমাণিত হয়ে গেল যে অংশ চাপ সমান সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এটা হয়ে গেল। এরপরে দেখো আংশিক আয়তন সূত্র। আংশিক আয়তন সূত্র জিনিসটা কি না, আংশিক আয়তন সূত্র সেটা অ্যামাগাটাস ঠিক এইরকমই। ধরো প্রেসারটা কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট। আমি বলছি ধরো মোট পাত্রের আয়তন হলো ভি। আমি ওখানে যে গ্যাস মিশ্রণগুলো রেখেছি, যারা উপাদানগুলো যারা পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না, তাদের প্রত্যেকের নিজস্ব আয়তন ধরো হচ্ছে গিয়ে ভি1, ভি2, ভি3। তাহলে আমি সেখানে বলতে পারি অ্যামাগাটের সূত্র অনুসারে যে নির্দিষ্ট চাপে এবং তাপমাত্রায় আংশিক যে আয়তন, আংশিক আয়তনের যোগফলই হচ্ছে গিয়ে কি মোট আয়তনের সঙ্গে সমান হবে। ধরো এ বি সি তিনটে গ্যাস রেখেছি, এর আংশিক আয়তন ভি এ, বি এর আংশিক আয়তন ভিবি, সি এর আংশিক আয়তন ভিসি, দ্যাট ইকুয়াল টু ওই গ্যাস মিশ্রণের টোটাল ভলিউম ভি। আমি এখানেও একইভাবে প্রমাণ করতে পারি যে আংশিক আয়তন সমান হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট আয়তন। মানেটা কিরকম? ধরো আমি বলছি দুজনকে নিয়ে কাজ করি এ আর বি। তাহলে ধরো প্রেসার হচ্ছে পি, প্রেসার কনস্ট্যান্ট থেকে গেল পি। ধরো আমি বলছি মোট ভলিউম ভি, দ্যাট ইকুয়াল টু কত? এন এ প্লাস এন বি ইন্টু আর টি। এরপরে বলছি প্রেসার কনস্ট্যান্ট পি, এটা ভি এ ইকুয়াল টু কত? এন এ আর টি। সিমিলারলি 2 ডিভাইডেড বাই 1, তার মানে কত হবে? ভি এ বাই ক্যাপিটাল ভি ইকুয়াল টু এন এ বাই এন এ প্লাস এন বি, দ্যাট ইকুয়াল টু এক্স এ। তার মানে ভি এ ইকুয়াল টু কি? এক্স এ ইন্টু ক্যাপিটাল ভি। তার মানে আংশিক আয়তন ইকুয়াল টু মোট ভগ্নাংশ ইন্টু মোট আয়তন। এটাও আমরা বলতে পারি অ্যামাগাটস ল। এবার দেখো গ্যাস ব্যাপন। এই গ্যাস ব্যাপন বিষয়টা কি? ধরো আমি বলছি দুটো গ্যাস পাশাপাশি রেখেছি, মধ্যে কোনো ব্যারিয়ার নেই, তাহলে একটা গ্যাস আর একটা গ্যাসের মধ্যে মিশবে। কোনটা কার মধ্যে মিশবে? এই যে একটা গ্যাস আর একটা গ্যাসের মধ্যে মিশে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে ব্যাপন। এন্ড প্রশ্ন হচ্ছে ব্যাপন হার মানে কি? ব্যাপন হার মানে হচ্ছে একক সময়ে কোনো একটা গ্যাসের
যে পরিমাণ আয়তন অন্য গ্যাসের মধ্যে ছড়িয়ে পড়ছে, তার মানে একটা গ্যাস অন্য গ্যাসের মধ্যে ছড়িয়ে পড়াটাকে বলা হচ্ছে তার ব্যাপন। তার মানে একক সময়ে যত আয়তনের একটা গ্যাস অন্য গ্যাসের মধ্যে ছড়িয়ে পড়ছে সেইটাকে বলবো আমি গ্যাসের ব্যাপন। তাহলে ব্যাপন, গ্যাসের ব্যাপন হার কি? গ্যাসের ব্যাপন হার হচ্ছে একক সময়ে যতটা আয়তন অন্যর মধ্যে ছড়িয়ে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে কে কার মধ্যে ছড়িয়ে পড়বে, সেটা একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ঘটে। সেখানে গ্রাহাম বলে একজন বিজ্ঞানী আছেন, উনি বলেছেন এই ব্যাপন হারের একটা সূত্র দিয়েছেন। কি বলেছেন? যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার উহার নিজস্ব ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, প্রপোর্শনাল টু 1/√d। তাহলে কোনো গ্যাসের ব্যাপন হার কোন নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট চাপে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা আমরা কেমন করে বুঝবো ব্যাপারটা? ব্যাপন মানেই তো ছড়িয়ে পড়া। ধরো আমি বলছি একটা গ্যাসের ভি আয়তন হচ্ছে গিয়ে টি সময়ে অন্য গ্যাসের মধ্যে ছড়িয়ে পড়ছে, তাহলে ব্যাপন হার কত হবে? R=V/T। এখন কোন গ্যাসটা কার মধ্যে ছড়িয়ে পড়বে সেটা তো হচ্ছে গভর্নড হলো এটা দিয়ে। এইবার দেখো, এটা খুব সিম্পল হয়ে আমরা বুঝতে পারি। ধরো খুব বাল্কি চেহারার একজন মানুষ আর একজন হচ্ছে একদম খুব স্লিম ফিগারের মানুষ, একসঙ্গে 100 মিটার দৌড় কমপ্লিট করবে, তাহলে কে আগে যাবে? আমরা এক্সপেক্ট করতেই পারি যেটা হচ্ছে স্লিম ফিগারের সেটা। ঠিক তেমনি যার ঘনত্ব যত বেশি হবে তার ব্যাপন হারটা কি হবে? তত কমে যাবে। এবার দেখো এইটার আমি একটা অ্যানালজিটা, এখান থেকে একটা করোলারি আসছে। কেমন? এখানে বলা হয়েছে গ্যাসের ব্যাপন হার ওর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তার সঙ্গে আরেকটা করোলারি বা অনুসিদ্ধান্ত করা যায় কি না, ব্যাপন হার গ্যাসের আণবিক গুরুত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কিরকম করে আসছি দেখো, তাহলে মূল সূত্র হচ্ছে এইটা। ধরো আমি বলছি দুটো গ্যাস আছে, একটা গ্যাস হচ্ছে Ra, তাহলে is proportional to 1/√dA, Rb proportional to 1/√dB। তাহলে Ra/Rb ইকুয়াল টু কি হবে? √dB/dA, রাইট? এবার দেখো আমি বলছি আমার জানা আছে Ma ইকুয়াল টু 2dA, আবার কি Mb ইকুয়াল টু 2dB। তাহলে dB/dA সমান কত হবে? তাহলে dB/dA MB/Ma। তাহলে আমি যদি এটাকে এখানে বসিয়ে দিই তাহলে কেমন দাঁড়িয়ে যাচ্ছে? √MB/Ma। তাহলে আমি যদি এখানে এই জিনিসটাকে এখানে এরকম ভাবে দেখি কি দাঁড়াবে? Ra ইন্টু √Ma ইকুয়াল টু কি? Rb into √MB। That means R proportional to 1/√M। এটাও আমি প্রমাণ করতে পারি। তার মানে কোনো নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার কি করছে না, তার যেমন ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক তেমনি কি হবে? আণবিক গুরুত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ধরো আমি বলছি এবার একটা প্রশ্ন, যে আমি একই আয়তনের দুটো বেলুনকে আমি একটা হাইড্রোজেন গ্যাস দিয়ে ভর্তি করলাম আর একটা হচ্ছে CO2 গ্যাস দিয়ে ভর্তি করে একটা ঘরে রেখে গেলাম। আমি তারপর দিন সকালে উঠে দেখব যে কোন বেলুনটা চুপসেছে বেশি। স্বাভাবিক নিয়ম অনুসারে যেহেতু হাইড্রোজেনের ঘনত্ব এবং আণবিক গুরুত্বটা কম, তার ব্যাপন হার বেশি, তখন কি করবে না, ওই যে বেলুনের যে ভেতরে যে মানে সছিদ্র দেওয়ালটা রয়েছে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র, তার মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে যেহেতু হাইড্রোজেনের ঘনত্ব কম তাহলে ব্যাপন হার বেশি, মানে ওখান থেকে বেরিয়ে আসে তাড়াতাড়ি, তাহলে হাইড্রোজেনটা বেশি পরিমাণে চুপসে যাবে। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্বটা কি অনেকটাই বেশি, যার জন্য ও সহজে বেরোতে পারবে না, যার জন্য ওর আয়তনের খুব একটা পরিবর্তন ঘটবে না। এবার দেখো ছিদ্র ব্যাপন, অভিব্যাপন বা স্কন্দন। ছিদ্র ব্যাপন, অভিব্যাপন বা হচ্ছে স্কন্দন, সেটা কি বলছে? এতক্ষণ পর্যন্ত ব্যাপনের কথা বলেছি, সেটা কিরকম হবে না, স্বাভাবিকভাবে বলেছি, স্বাভাবিক নিয়মে। এখন কি করবো? একটা সছিদ্র পাত্রের মধ্যে গ্যাস মিশ্রণের উপাদানটা নেব,
সেই সছিদ্র পাত্রের মধ্যে গ্যাস মিশ্রণটাকে রেখে বাইরে থেকে প্রেসার দেবে। তাহলে প্রেসার দিলে কি হবে না, ছিদ্রের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। তাহলে কোন গ্যাসটা আগে বেরোবে না, যে গ্যাসটার আণবিক গুরুত্ব কি সবচেয়ে কম, সে বেরিয়ে আসবে। তারপরে যার আণবিক গুরুত্ব সে বেরোবে। তাহলে ছিদ্র ব্যাপন বা অভিব্যাপন বা স্কন্দন মানে হচ্ছে গ্যাস মিশ্রণের উপাদানগুলিকে সছিদ্র পাত্রের মধ্যে রেখে বাইরে থেকে চাপ প্রয়োগ করে গ্যাস মিশ্রণের উপাদানগুলোকে যে পৃথকীকরণের পদ্ধতি, এই পৃথকীকরণের পদ্ধতিকে বলা হচ্ছে তোমার ছিদ্র ব্যাপন, অভিব্যাপন বা স্কন্দন। ধরো আমি বলছি হাইড্রোজেন CO2O2, এদের আণবিক গুরুত্ব যথাক্রমে কেমন, হাইড্রোজেনের 2, CO2 44, অক্সিজেনের 32। তাহলে একসঙ্গে রইল সছিদ্র পাত্রে, বাইরে থেকে প্রেসার দিল, আগে কে বেরোবে, হাইড্রোজেন বেরোবে, তারপরে কি বেরোবে, তারপরে অক্সিজেন বেরোবে, তারপরে কি বেরোবে, CO2 বেরোবে। এরপরে কি হলো, এটা তো গেল, বোঝা গেল। এইটার একটা আবার অনুসিদ্ধান্ত কেমন আসতে পারি। ধরো আমাদের যে গ্যাসীয় যে মৌলগুলো রয়েছে, সে ধরো হাইড্রোজেন, তাদের তো আইসোটোপ রয়েছে। তাহলে আইসোটোপগুলোর কি আছে, তাদের ভর সংখ্যাগুলো আলাদা। তাহলে আমি যদি ওই হাইড্রোজেন গ্যাসটাকে আমি যদি একটা সছিদ্র পাত্রের মধ্যে নিই, দিয়ে বাইরে থেকে প্রেসার দিই, তাহলে হাইড্রোজেনের যে 3টে আইসোটোপ রয়েছে, প্রোট্রিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম, সবচেয়ে হালকা কোনটা, প্রোট্রিয়াম। তাহলে আগে বেরিয়ে আসবে কে, প্রোট্রিয়াম, তারপরে কে বেরোবে, ডয়টেরিয়াম। তাহলে এইভাবে আমরা কি করছি না, গ্যাসীয় যে মৌলটা রয়েছে, গ্যাসীয় মৌলের যে আইসোটোপগুলো রয়েছে, সেই আইসোটোপগুলোকে এই সছিদ্র পাত্রে মানে গ্যাসীয় মৌলটাকে রেখে সছিদ্র পাত্রে বাইরে থেকে চাপ প্রয়োগ করে এদের যে আইসোটোপগুলো আছে তাদের যে পৃথকীকরণ, এই পদ্ধতিতে, এইটাকে বলা হচ্ছে তোমার অ্যাটমোলিসিস। সিম্পল নাম হচ্ছে গিয়ে অ্যাটমোলিসিস। এরপরে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, গ্যাসের গতির তত্ত্ব, যেটা সিম্পল বাংলায় বললে হয়। কতগুলো স্বীকার্য বিষয় রয়েছে। প্রথমত কি না, গ্যাস অণুগুলো মানে অত্যন্ত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্যাস হচ্ছে তাদের অণু দিয়ে তৈরি। তারপর কি করে না, এই গ্যাস অণুগুলো কখনো থেমে থাকে না, তারা সর্বদাই হচ্ছে গতিশীল, তারা নিজেদের মধ্যে সংঘর্ষ করে, দেওয়ালের মধ্যে সংঘর্ষ করে। গ্যাস অণুগুলো কি করে না, ওদের যে সংঘর্ষগুলো, সেই সংঘর্ষগুলো হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানেটা কি, স্থিতিস্থাপক মানে হচ্ছে ধাক্কা মারার আগে তার যা গতিশক্তি থাকবে, ধাক্কা মারার পরেও গতিশক্তি একই থাকবে। তারপরে পয়েন্ট কি হচ্ছে, গ্যাস অণুগুলো গতিশীল হলেও একক আয়তনে অণুর সংখ্যার কখনো পরিবর্তন হয় না। তারপরে কি, তারপরে বলছে একটা গ্যাস অণু অপর একটা গ্যাস অণুকে ধাক্কা মারতে যতটা দূরত্ব অতিক্রম করতে মানে করে, সেটাকে বলা হচ্ছে তার মুক্ত পথ। মানে ধরো এইখানে একটা অণু আছে, এখানে একটা অণু আছে, এই গ্যাস অণুটা একে ধাক্কা মারলো, ধাক্কা মারার পরে এই যে আর একটা অণুকে ধাক্কা মারতে যাচ্ছে, এই মাঝখানে এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হচ্ছে মুক্ত পথ। তারপরে গ্যাস অণুগুলো একটাকে সংঘর্ষ করে আরেকটা সংঘর্ষ করতে যেতে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় মুক্ত পথ। বলছে একটা গ্যাস অণু সংঘর্ষকাল মানে কি না, সংঘর্ষ করতে গেল, উদ্যত হলো, দিয়ে টাচ করলো, সংঘর্ষ করে যখন বেরিয়ে চলে এলো, এই মাঝের যে সময়টা, সেই সময়টাকে বলা হচ্ছে সংঘর্ষকাল। অর্থাৎ এই অণুটার গায়ে যেই টাচ করলো সংঘর্ষ করতে গিয়ে, আমি স্টপ ওয়াচ চালু করলাম, সংঘর্ষ করে আবার যখন এটা বেরিয়ে চলে এলো তখন স্টপ ওয়াচটাকে অফ করলাম, তাহলে মাঝখানে যে সময়টা, সেই সময়টাকে বলবো কি, সংঘর্ষকাল। বলছে এই সংঘর্ষ কালটা হচ্ছে অত্যন্ত নগণ্য, কার তুলনায়, মুক্ত পথ অতিক্রম করতে যে সময় লাগে তার তুলনায় সংঘর্ষ কালটা হচ্ছে অত্যন্ত নগণ্য, রাইট। এরপরে দেখো আমরা এদের গতি নিয়ে আলোচনা করব, গতিবেগ নিয়ে আলোচনা করব। গতিবেগ 3 রকম হতে পারে। একটা হচ্ছে আমরা ব্যবহার করব গড় বেগ, কারণ গ্যাস অণুগুলো কখনোই তো থেমে থাকে না, বিভিন্ন অক্ষ বরাবর বিভিন্ন সময়ে ওরা ঘুরে ঘুরে বেড়ায়। তাহলে গতিবেগ মানে সে তো একটা ভেক্টর রাশি, অক্ষ পাল্টালেই তার গতিবেগ বলবো কি, যেহেতু দিক পাল্টে গেছে, মানটা এক থাকলেও থাকতে পারে, কিন্তু যেহেতু দিকটা পাল্টে গেছে আমি বলবো তার গতিবেগ পাল্টে গেছে। তাহলে এই সব ক্ষেত্রে আমরা এদের গড় গতিবেগ বার করতে যাব।
কিন্তু গড় গতি বার করতে গিয়ে একটা সমস্যায় পড়বো। ধরো আমি কথায় বলছি একটা কণা সে হচ্ছে এক্স অক্ষ বরাবর গেছে, তার গতিবেগ হচ্ছে c1, অবভিয়াসলি দ্যাট ইজ পজিটিভ c1। আবার দেখলাম খানিক বাদে কি করছে, ও আবার এদিকে আসছে, তার গতিবেগের মানটা হচ্ছে c1 বাট নেগেটিভ সাইন, ঠিক বিপরীত দিকে যাচ্ছে, মানটা এক, যেহেতু ডিরেকশনটা অপোজিট। তাহলে আমি যদি বলি ওই কণাটার গড় বেগ কত হবে, তাহলে গড় বেগ হচ্ছে c1 মাইনাস c1 ডিভাইডেড বাই 2। দুটো দিকে ধরেছি, শুধু একবার গেছে একবার এসেছে, তাহলে এক্ষেত্রে গড় বেগ কত হয়ে যাবে, 0। সুতরাং এই যে গ্যাসের গতিতত্ত্বে গ্যাস অণুগুলোর যে গড় বেগের কথাটা আমি ধরছি, এই গড় বেগ কথাটা আমার ধরা একটু অসুবিধাজনক, কারণ এমনও হতে পারে যে গড় বেগ মানে হচ্ছে গিয়ে ডিরেকশনটা, মানে কি যে ডিরেকশনটা অপোজিট হয়ে গেলে কিন্তু তাদের গড় বেগের ভ্যালুটা হয়ে যায় 0। যার জন্য আমরা একটা কাজ করি, মূল গড় বর্গবেগ হিসেব করি। তাহলে গড় বেগটা আমি সিম্পল ওয়েতে দেখালাম। যদি ধরো গিয়ে আমি বলছি আমার টোটাল n সংখ্যক কোনো একটা পাত্রের মধ্যে অণু আছে, আমি বলছি n1 সংখ্যক অণুর গতিবেগ যাদের রয়েছে তাদের হচ্ছে c1, মানে n1 সংখ্যক অণু আছে যাদের গতিবেগ হচ্ছে c1, তাহলে তাদের মোট বেগ কত হবে, n1 c1, রাইট? তাহলে n2 সংখ্যক কণা রয়েছে যাদের বা গ্যাস অণু রয়েছে গতিবেগ c2, তার মানে তার মোট বেগ কত, n2 c2। এইরকম যে nn সংখ্যক অণু রয়েছে যাদের গতিবেগ কত, cn, তাহলে মোট বেগ কত হবে, nn cn। তাহলে এদের মোট বেগ কত হবে সবাইকার? আমি যদি গড় বেগ বার করতে চাই তাহলে কি হবে, গড় বেগ বার করতে গেলে ধরো c বার সমান কি বলবো, n1 c1 প্লাস n2 c2 প্লাস nn cn ডিভাইডেড বাই কি, টোটাল n। এইটা হচ্ছে তার গড় বেগ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি খানিক আগে বোঝালাম যে গড় বেগের ভ্যালুটা 0 হয়ে যেতে পারে। যদি ধরো গিয়ে ওই বললাম একটা কোণা c1 গেছে, তার ভ্যালুটা হচ্ছে গিয়ে c1 এবং ডিরেকশনটা হচ্ছে গিয়ে পজিটিভ দিকে, খানিক বাদে আবার ব্যাক করছে, সেটাও ভ্যালুটা হচ্ছে c1 বাট নেগেটিভ, তাহলে অ্যাভারেজ করলে কত 0 হয়ে যাবে। তো সুতরাং সম্ভাবনা থাকে। কিন্তু আমি যদি এদের গড় বর্গবেগ করি, গড় বর্গবেগ মানে কি, ধরো আমি এখানে যেমন বলছিলাম যে টোটাল অনুসংখ্যা রয়েছে nটা, টোটাল অনুসংখ্যা n1 সংখ্যক কণার যে গতিবেগ তার বর্গ করলে কত হবে, c1 স্কয়ার। তাহলে n2 সংখ্যক কণার কত হবে, ধরো c2 স্কয়ার। nn সংখ্যক কণার গতিবেগের বর্গ করলে কত হবে, cn স্কয়ার। তাহলে এদের মোট বেগ কত হচ্ছে, n1 c1 স্কয়ার, এর মোট বর্গবেগ কত হচ্ছে, n2 c2 স্কয়ার, এর হচ্ছে nn cn স্কয়ার। এবার তাহলে মোট বর্গবেগ কত হবে না, মোট বর্গবেগ হবে, মোট হবে n1 c1 স্কয়ার প্লাস n2 c2 স্কয়ার প্লাস nn cn স্কয়ার। তাহলে এটা হচ্ছে মোট বর্গবেগ। তাহলে গড় বর্গবেগ কত হবে, গড় বর্গবেগ সমান হচ্ছে n1 c1 স্কয়ার প্লাস n2 c2 স্কয়ার nn cn স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল N। এটা যে গড় বর্গবেগ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি করতে গেলাম, ধরো আমার গড় বেগ বার করতে গিয়ে আমার প্রবলেমটা এসেছিল কি, যে একটা কণা একটা ডিরেকশন দিয়ে ডিরেকশনে যাচ্ছে, সেখানে তার বেগের ভ্যালুটা হচ্ছে c1, তাহলে পজিটিভ দিকে ধরো x অক্ষ বরাবর গেছে, আবার ওই c1 বেগ নিয়ে x ড্যাশ অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে সেখানে তার গতিবেগ কত হবে, -c1। তাহলে আমি অ্যাভারেজ করলে কি হবে, 0 হয়ে যাবে। কিন্তু যখন আমি স্কোয়ার করে দেবো, অর্থাৎ বর্গবেগ করে দেবো, তখন হচ্ছে মাইনাসটাও তো প্লাস হয়ে যাবে, প্লাস তো প্লাস থাকবে। সুতরাং সেক্ষেত্রে ভ্যালুটা কখনো 0 হতে পারে না, যার জন্য গড় বর্গ বেগ হয়ে গেল আমার এইটা। কিন্তু গড় বর্গ বেগ বার করলে তো হবে না, মূল করতে হবে এটাকে, অর্থাৎ রুট করতে, স্কোয়ার মানে রুট করে নিতে হবে। তাহলে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি মানে কি হবে, আমি এদের রুট করে দিই, এটা হচ্ছে গিয়ে মূল গড় বর্গ বেগ বলি, দ্যাট উইল বি লাইক দিস। সুতরাং মূল গড় বর্গ বেগ, এইটার ফর্মুলাটা কেমন দেখো, বলা হচ্ছে এটা হচ্ছে মূল মিনস রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এইবার এটাকে আমি
মানে আমি কি সিম্বল দিয়ে কেমন করে বোঝাবো, এটা হচ্ছে ব্যাক সাইড দিয়ে বোঝাতে আরম্ভ করতে হবে। ভেলোসিটি সি স্কোয়ার মিন রুট, তাহলে ভেলোসিটি স্কোয়ার মিন রুট, তার মানে কি আরএমএস ভেলোসিটি, আরএমএস ভেলোসিটি দ্যাট ইকুয়াল টু রুট ওভার n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 ডিভাইডেড বাই n। এইভাবে আমরা এটা ব্যাখ্যা করব। আমরা সবকিছুকেই আমরা এখানে ইউজ করব কি, মূল গড় বর্গ বেগ দিয়ে আমরা এখানে ইউজ করব। এবার দেখো গ্যাসের গতির তত্ত্বে এই রুট মিন স্কোয়ার ভেলোসিটি মান বার করতে হবে। তার আগে আমরা একটা সমীকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু 1/3 mn c স্কোয়ার বার। কিরকম, পিভি ইকুয়াল টু, পিভি মানে কি, পি মানে কি প্রেসার, ইন্টু ভি ইকুয়াল টু 1/3 mn c স্কোয়ার বার। তাহলে এইটা সি স্কোয়ার বার, এটা হচ্ছে গিয়ে মূল গড় বর্গ বেগ নয়, মূলটা থাকবে না, গড় বর্গ বেগ, গড় বর্গ বেগ এইটা চিনিয়ে দিই। এনটা কি, এনটা হচ্ছে এক একটা অণুর ভর, এই অণু, এনটা হচ্ছে অণুর সংখ্যা। এমটা কি, এমটা হচ্ছে এক একটা অণুর ভর। তাহলে দেখো, তাহলে এক্ষেত্রে পি হচ্ছে প্রেসার, ভি হচ্ছে ভলিউম। তাহলে আমি যদি 1 মোল গ্যাস নিই, তাহলে 1 মোল যদি গ্যাস নিই, তাহলে এমএন এর ভ্যালু কত, 1 মোল গ্যাসে এমএন সমান কত, নিশ্চয়ই ক্যাপিটাল এম। মানে 1 মোল গ্যাসে কতগুলো অণু থাকবে, অ্যাভোগাড্রো নাম্বার। আর এক একটা অণুর যা ভর, আর অ্যাভোগাড্রো সংখ্যক গ্যাসের ভর মানেই কি, গ্রামাণবিক গুরুত্ব। যদি আমি গ্রামে প্রকাশ করি, গ্রামাণবিক গুরুত্ব, তাহলে সেক্ষেত্রে এম এন ইকুয়াল টু ক্যাপিটাল এম, যেটা হচ্ছে আণবিক গুরুত্ব। তাহলে আমি বলতে পারি পিভি ইকুয়াল টু 1/3 ক্যাপিটাল এম সি স্কোয়ার বার। এটা কি না 1 মোল গ্যাসের ক্ষেত্রে, তাহলে আমাকে বার করতে হবে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তাহলে সি স্কোয়ার বার ইকুয়াল টু 3 পিভি বাই এম। তাহলে স্কোয়ার করলে কি দাঁড়াবে না, রুট ওভার সি স্কোয়ার বার ইকুয়াল টু রুট ওভার 3 পিভি বাই এম। এইবার দেখো পিভি ইকুয়াল টু কি, 1 মোল গ্যাসের ক্ষেত্রে আরটি, সুতরাং এটাকে আমি এইরকমও লিখতে পারি, রুট ওভার 3RT বাই এম, 3RT বাই এম, এরকমও লিখতে পারি। তাহলে আমাদের দেখো কনসেপ্ট অনুযায়ী খেয়াল করে দেখো যে এই ইকুয়েশন থেকে আমরা এগুলো বার করতে পারি। এইবার দেখো, এবার হচ্ছে কি বয়েলস এবং চার্লসের লটাকে আমাকে গ্যাসের গতিতত্ত্ব দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। কেমন করে করছি খেয়াল করো। আমি যদি 1 মোল গ্যাসই যদি ইউজ করে থাকি, 1 মোল গ্যাস, তাহলে আমি এখান থেকে কি ইকুয়েশনটা পেলাম, পিভি ইকুয়াল টু 1/3 এম সি স্কোয়ার বার। আমি এক কাজ করি, 2/3 ইন্টু হাফ এম সি স্কোয়ার বার। এই হাফ এম সি স্কোয়ার বার, এই যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি। দ্যাট মিনস 23 কেই, দ্যাট ইকুয়াল টু পিভি। তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু কত, আরটি। তাহলে আমি বলতে পারি আরটি ইকুয়াল টু কত, 23 কেই। দ্যাট মিনস কেই ইকুয়াল টু 3/2RT। দ্যাট মিনস কেই ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে বলছে যে কাইনেটিক এনার্জি যেটা, গতিশক্তি অণুগুলোর, সেইটা হচ্ছে কি পরম স্কেলে প্রকাশিত তাপমাত্রার সঙ্গে কি সমানুপাতিক। এইবার খেয়াল করে দেখো, আমি আই ক্যান সে কে ইকুয়াল টু কে ডাবল ড্যাশ ইন্টু টি। আমি এটাকে দাঁড় করাতে পারি কে ডাবল ড্যাশ ইন্টু টি। এইবার দেখো খেয়াল করে আমি আবার মূল জায়গায় ফিরে আসি। আমি এখন করতে চাইছি বয়েলস লকে প্রতিষ্ঠা করতে চাইছি। তাহলে বয়েলস ল মানে কি বলেছিল, যে যদি আমার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে হচ্ছে গিয়ে ভি ভ্যারিজেস 1/p হয়। তাহলে ধরো আমি বলছি শুধু টেম্পারেচার না, টেম্পারেচার এবং যদি মাস, ধরো আমি সে 1 মোল গ্যাস যদি ইউজ করি, তাহলে 1 মোল গ্যাস ইউজ করলে তার ভরটা কত হবে না ক্যাপিটাল এম। এটা তো একটা পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট। তাহলে আমি 1 মোল গ্যাস ইউজ করলে তাহলে পিভি ইকুয়াল টু কি দাঁড়াবে, দেখো 2/3 ইন্টু হাফ এম সি স্কোয়ার বার, দ্যাট ইকুয়াল 2/3 ইন্টু কেই, দ্যাট ইকুয়াল টু কে ইকুয়াল টু কত, কে ডাবল ড্যাশ ইন্টু 2/3 ইন্টু কে ডাবল ড্যাশ ইন্টু টি।
দ্যাট ইকুয়াল টু করতে পারি কি, সবই তো কনস্ট্যান্ট, দ্যাট ইকুয়াল টু কনস্ট্যান্ট। তা যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমি কি ইউজ করতে পারি শেষ পর্যন্ত আমি বলতে পারি কিনা পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে ভি ভ্যারিজেস 1/p। তার মানে এটা হলো কি বয়েলস ল। চার্লস লটা কি বলেছিল? চার্লস ল বলেছিল কি না ওই পরম তাপমাত্রা মানে পরম স্কেলে প্রকাশিত যে তাপমাত্রা তার সঙ্গে যে ভলিউমটা সেটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাই এসো এখানে দেখো কখন না প্রেসারটা যখন কনস্ট্যান্ট আর মাসটা যখন কনস্ট্যান্ট, তাহলে আমি যদি এবার এই ইকুয়েশনে চলে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে 2/3 into 2ke, that equal to 2/3 into ke, that equal to k double dash t, তার মানে pv equal to k triple dash t, কারণ এগুলো সবকটাই কনস্ট্যান্ট, k triple dash t। তার মানে কি হচ্ছে, মানে if there is pressure constant, প্রেসারটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি কি বলবো v is directly proportional to, এটাই কি চার্লসের ল। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার চার্লসের লটা প্রতিষ্ঠা হয়ে গেল কাইনেটিক থিওরি অফ গ্যাসেস থেকে। এবার দেখো আমাদের যদি সাইকেলটাকে আমরা রোদে রেখে দিই, তোমরা কি করো স্কুলে গেলে সাইকেলটাকে কখনোই রোদে রাখো না, চেষ্টা করো একটু ছায়াতে রাখতে। কেন রোদে রাখলে কি অসুবিধা হয় না, চাকাটা ফেটে যায়। কারণটা কি? কারণটা হচ্ছে এইটাই, কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে বুঝতে পারলে যে কাইনেটিক এনার্জি মানে যে অণুগুলো আছে ভিতরে, সেই কাইনেটিক এনার্জি বলছে এটা কি দাঁড়াচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। টেম্পারেচার কেলভিন স্কেলে যখন প্রকাশ করবো সেই টেম্পারেচারের সঙ্গে কাইনেটিক এনার্জি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এবার কি হচ্ছে, তাহলে টেম্পারেচার বাড়লে গ্যাস অণুগুলোর গতিশক্তি বাড়বে। তাহলে গ্যাস অণুগুলোর গতিশক্তি বাড়লে কি হবে না, দেওয়ালে ধাক্কা মারার সংখ্যা বাড়বে। দেওয়ালে ধাক্কা মারার সংখ্যা যত বাড়বে তাহলে দেওয়ালের ওপর মানে ওই টিউবটার ওপরে চাপটা তত বেশি পড়বে, আর টিউবটার ওপর চাপ বেশি পড়লে কি হবে, টিউবটা ফেটে যেতে পারে। এই কারণেই তোমার হচ্ছে গিয়ে ওই রোদে আমরা সাইকেলকে রাখি না, বা রাখলে চাকাটা ফেটে যায়। আরেকটি নতুন আমি গতিবেগের অবতারণা করব, যেটাকে বলা যে মোস্ট প্রবাবল ভেলোসিটি। মোস্ট প্রবাবল ভেলোসিটি মানেটা কি? ধরো আমি বলছি একটা পাত্রের মধ্যে আমার n সংখ্যক গ্যাস অণু আছে। n সংখ্যক গ্যাস অণুর মধ্যে সবাইকার গতিবেগ এক হবে এমনটা নয়। ধরো n সংখ্যকের মধ্যে আমি খুব সিম্পল ধরছি, ধরো আমি 10টা গ্যাস অণু আছে, খুব সিম্পল হয়ে যাচ্ছে। 10টা গ্যাস অণুর মধ্যে দুটি অণুর গতিবেগ হচ্ছে সে ধরো 10 সেমি পার সেকেন্ড, দুটো। তিনটের হচ্ছে সে আমি বলছি 12 সেমি পার সেকেন্ড। 6টার রয়েছে 8 সেমি পার সেকেন্ড, সরি 5টা। তাই টোটাল ছিল 10টা। 10টার মধ্যে দুটো গ্যাস অণুর গতিবেগ ছিল 10 সেমি পার সেকেন্ড, তিনটের ছিল 12 সেমি পার সেকেন্ড, 5টার হচ্ছে 8 সেমি পার সেকেন্ড। মোস্ট প্রবাবল ভেলোসিটি মানে হচ্ছে সম্ভাব্যতম বেগ, মানে এই গ্যাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক অণু যে বেগটা বহন করে সেই বেগটাকে বলবো ওই গ্যাস অণুর সম্ভাব্যতম বেগ। তাহলে সর্বোচ্চ সংখ্যক অণু কোন বেগটা বহন করছে? 8 সেমি পার সেকেন্ড। কেন সর্বোচ্চ না, দুটো এইটা, তিনটে এইটা, তাহলে কি হবে 5টা যেহেতু 8টা, এদের মধ্যে 5 সবচেয়ে বেশি, যার জন্য এদের সম্ভাব্যতম বেগ হচ্ছে 8 সেমি পার সেকেন্ড। এটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। তো দেখো আমার এই যে সম্ভাব্যতম বেগ, এই সম্ভাব্যতম বেগের একটা লেখচিত্র কেমন না, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন, বেগের বন্টন, ম্যাক্সওয়েল বেগের বন্টন, যেটা মানে dn বাই n ভার্সেস যদি সি যদি আমি প্লট করি dn বাই, তাহলে লেখচিত্রটা কেমন হবে? তাহলে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন মানে একটা পাত্রের মধ্যে ধরো ক্যাপিটাল M সংখ্যক অণু রয়েছে, তাদের মধ্যে n1 সংখ্যক অণুর গতিবেগ এক ধরনের,
m2 সংখ্যক অণুর গতিবেগ এক ধরনের। তাহলে dn বাই n এটা হচ্ছে ভগ্নাংশ, মোট ভগ্নাংশ এইটা, আর এদিকে হচ্ছে গিয়ে গতিবেগ। সেক্ষেত্রে আমরা যে গ্রাফটা পাবো লাইক দিস। তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটি মানে কি না, সবচেয়ে বেশি সংখ্যক মানে যে ভগ্নাংশ, বেশি সংখ্যক ভগ্নাংশ যে বেগটা বহন করে। তাহলে নিশ্চিতভাবেই এই যে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম হাইটটা করেছি, মানে সর্বোচ্চ ভগ্নাংশ, সবচেয়ে বেশি ভগ্নাংশের তোমার হচ্ছে অণু কোন বেগটা বহন করছে, এই বেগটা বহন করছে। এই বেগটাকে বলবো আমি কি, সিএমপি বা মোস্ট প্রবাবল ভেলোসিটি, সিএমপি। এবার এর ভ্যালু কত দেখো, সিএমপি ইকুয়াল টু রুট ওভার 2RT/m হলো সি বার মেন ভেলোসিটি রুট ওভার 8RT/m, root mean square velocity that equal root over 3RT/m। তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটি হচ্ছে কি না রুট ওভার 2RT/m। এগুলো সব ক্যালকুলেশন করে পাওয়া গেছে। সি বার মানে গড় বেগ রুট ওভার 8RT/m, আর মোস্ট আরএমএস রুট মিন স্কয়ার ভেলোসিটি, আরএমএস ভেলোসিটি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 3RT/m। তা আমি একটা লেখচিত্র আঁকবো, এই লেখচিত্র একে 3টে পয়েন্ট দেব। আমি 3টে ভেলোসিটির মধ্যে তোমাকে মেজারমেন্ট করতে দেবো, তোমাকে বলতে হবে কোনটা আরএমএস ভেলোসিটি, কোনটা মিন ভেলোসিটি, আর কোনটা হচ্ছে গিয়ে সিএমপি মোস্ট প্রবাবল ভেলোসিটি। ধরো আমি এই একটা গ্রাফ এঁকেছি লাইক দিস। আমি করলাম কি, তিনটে পয়েন্ট দিয়েছি। এখানে দিয়েছি একটা, সে হচ্ছে গিয়ে C1, এখানে দিয়েছি আর একটা C2, এখানে দিয়েছি একটা C3। আমি বলছি কোনটা কে, C1টা যে কোন ভেলোসিটি হবে, C2টা কোন ভেলোসিটি হবে, C3টা কোন ভেলোসিটি হবে। তুমি এইখানে চলে এসো, দেখো CMP ইকুয়াল রুট ওভার 2RT/m, এখানে কত 8RT/m, পাই মানে 3.14। তাহলে এই 8/3.14 এটা নিশ্চয়ই গ্রেটার দ্যান 2। তার মানে অবভিয়াসলি সি বার বা যেটা হচ্ছে কি মানে গড়বেগ, সেই গড়বেগটা কি হচ্ছে না, সেই গড়বেগটা হচ্ছে কি মোস্ট প্রবাবল ভেলোসিটির চেয়ে বেশি। আর এখানে কত রুট ওভার 3RT/m, তাহলে সবচেয়ে বেশি ভেলোসিটি কোনটা, সেটা হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি। সুতরাং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে যদি সি এর প্লাসের দিক হয়, তাহলে অবভিয়াসলি C3 গ্রেটার দ্যান C2 গ্রেটার দ্যান C1। তাহলে আমাকে এখান থেকে যদি বিচার করতে হয়, তাহলে নিশ্চিতভাবেই C3 উইল বি CRMS রুট মিন স্কয়ার ভেলোসিটি, C2 উইল বি C বার mean velocity, আর C1 will be CMP most probable velocity। সুতরাং এটা হচ্ছে গিয়ে RMS, এটা হচ্ছে mean velocity, এটা হচ্ছে CMP মানে হচ্ছে most probable velocity। এইবার দেখো এই most probable velocity যেটা মানে সম্ভাব্যতম বেগটা, এই সম্ভাব্যতম বেগের সঙ্গে টেম্পারেচারের রিলেশনশিপটা কেমন সেইটাকে আমার দেখাতে হবে। মানে ধরো আমি বলছি এইরকম, আমি গ্রাফ এঁকেছি 3টে, গ্রাফ এঁকেছি। গ্যাসটা নির্দিষ্ট, শুধু টেম্পারেচারগুলো আলাদা। আমি একটা টেম্পারেচার দিই T1, একটা টেম্পারেচার T2, একটা টেম্পারেচার দিচ্ছি T3। এটা যে সি। আমি বলতে চাইছি আমি দুটো অপশন দিয়েছি, মানে বলতে হবে T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1, নাম্বার 1, নাম্বার 2 T1 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T3। একটা পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে, নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এর তো সি এর প্লাসের দিক। তাহলে এই লেখচিত্রটার ক্ষেত্রে এর যে সিএমপি সেটা ধরো এখানে সে C1, এর ক্ষেত্রে সিএমপি কোনটা C2,
এর ক্ষেত্রে সিএমপি হচ্ছে C3। এই গ্রাফ অনুযায়ী C3 গ্রেটার দ্যান C2 গ্রেটার দ্যান C1। খেয়াল করে দেখো এদের যে রিলেশনশিপ, টেম্পারেচার বাড়লে সিএমপিটা বাড়ে, তাহলে এখানে বুঝতে পারছি C3টা বেশি। C3টা কোন টেম্পারেচারে? T1। তাহলে যেহেতু টেম্পারেচারের সঙ্গে স্কোয়ার রুটের ডাইরেক্টলি প্রপোর্শনাল, তার মানে অবভিয়াসলি আমি বলতে পারবো T1 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T3। অর্থাৎ এইখানে যে গ্র্যাফটা রয়েছে সেই গ্র্যাফে এই T3, এই যে T3 টেম্পারেচারে যে গ্র্যাফটা পাওয়া গেছে এটা ভ্যালুটা কি সবচেয়ে কম, যার জন্য অবভিয়াসলি এটা দাঁড়াবে কোনটা না T1 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T3। নাম্বার 2, এটা হচ্ছে গিয়ে গ্যাসটা যদি ফিক্সড হয়, আর তার মানে কি এমটা ফিক্সড, গ্রামাণবিক গুরুত্বটা ফিক্সড, তার ক্ষেত্রে গ্র্যাফটা হচ্ছে এরকম। এইবার আমি একটু পাল্টে দেবো। কিরকম পাল্টাবো না, আমি টেম্পারেচারটা ফিক্সড রাখবো, শুধু গ্যাসগুলোকে আমি আলাদা করব। গ্যাসগুলোকে আমি আলাদা করব কিরকম না, একটা হচ্ছে গিয়ে সে ধরো M1 M2 M3, মানে হচ্ছে কি কন্ডিশনটা হচ্ছে এইটা যে মানে অর্ডারটা নাম্বার ওয়ান M1 গ্রেটার দ্যান M2 গ্রেটার দ্যান M3, অর নাম্বার 2 M3 গ্রেটার দ্যান M2 গ্রেটার দ্যান M1। দুরকম অপশন রয়েছে। এই দুরকম অপশন যেটা রয়েছে সেক্ষেত্রে আমার কোনটা ঠিক হবে? খেয়াল করে দেখো, টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে সিএমপি হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার রুট অফ এম। তার মানে এম বাড়লে সিএমপিটা কমবে, আর এক্ষেত্রে কি C3 গ্রেটার দ্যান C2 গ্রেটার দ্যান C1। তাহলে C3 বেশি, তা C3 কে বাড়তে গেলে এম এর ভ্যালুটা কি করতে হবে? সবচেয়ে কম হতে হবে। তাহলে নিশ্চিতভাবেই C3 বেশি হলে M3 ভ্যালুটা কম হবে। তাহলে আমি অবভিয়াসলি বলবো যে 1 নম্বরটা ঠিক, কারণ M3 ভ্যালুটা সবচেয়ে কম হবে, আর M1 মানে তার গতিবেগ হচ্ছে গিয়ে CM এর ভ্যালুটা হচ্ছে C1 সবচেয়ে কম, সেটা যদি সবচেয়ে কম হতে হয় তাহলে M এর ভ্যালুটা কি বেশি হতে হবে, যার জন্য এর ক্ষেত্রে লেখচিত্র দুটো আমার এরকম হবে।